দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের সংবাদ বিশ্লেষণের এই আয়োজনে। সাথে আছি নবুয়ত রহমান। পরিবেশিত হচ্ছে পুষ্টি বাজারের সৌজন্যে। দর্শক, পুষ্টি বাজার একটি অর্গানিক অনলাইন প্ল্যাটফর্ম। আপনারা ভিজিট করতে পারেন www.pushtibajar.com। দর্শক, আজকে জুলাইয়ের 1 তারিখ, অর্থাৎ গত বছর এই 1 জুলাই গণঅভ্যুত্থানের প্রথম পদযাত্রা শুরু হয়েছিল, আন্দোলন শুরু হয়েছিল। আজকে জাতীয়তাবাদী দল বিএনপি বড় একটি সমাবেশ করেছে। আজকে আগারগাঁয়ের চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে এই মিলনায়তনে এই অনুষ্ঠান তারা পরিচালনা করেন। এখানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি বক্তব্য দিয়েছেন। এছাড়াও প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থায় বিপদ দেখছেন তারেক রহমান। তারেক রহমান সংখ্যানুপাতিক এই নির্বাচন ব্যবস্থায় বিপদ দেখছেন, তিনি এই মন্তব্য করেছেন আজকের আলোচনায়। সংখ্যানুপাতিক নির্বাচন বাংলাদেশের জন্য উপযুক্ত কিনা তা রাজনৈতিক দলগুলোকে বিবেচনার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, কোনো রাজনৈতিক দল সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি তুলেছে। বিশ্বের কোনো দেশে সংখ্যানুপাতিক নির্বাচনের বিধান রয়েছে, তবে বাংলাদেশের বিদ্যমান বাস্তবতায় এবং ভৌগোলিক প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য এ ব্যবস্থাটি কতটা উপযোগী তা ভেবে দেখার সবার প্রতি আহ্বান জানিয়েছেন। আজ মঙ্গলবার জুলাই গণ অভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে গণ অভ্যুত্থান 2024 জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তারেক রহমান। ঢাকায় বাংলাদেশ চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে এই আলোচনা আয়োজন অনুষ্ঠিত হয়েছে। তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ছিলেন প্রধান অতিথি। অনুষ্ঠানে তার বক্তব্য রেকর্ড করে প্রচার করা হয়। দর্শক, সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থাকে বিপদ বলে উল্লেখ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আরও বলেছেন, ক্ষমতায় গেলে তারা ঐক্যমত্যের ভিত্তিতে এবং সবাইকে নিয়ে একটি সরকার গঠন করবেন বলে তিনি এই আলোচনায় তুলে ধরেন। সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা দেশে ঐক্যের পরিবর্তে বিভক্তিমূলক সমাজ এবং অস্থিতিশীল সরকার সৃষ্টির কারণ হবে বলে তিনি উল্লেখ করেন। তারেক রহমান বলেন, সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থার আড়ালে আবার দেশের রাজনীতিতে নিজেদের অজান্তে প্রতীত পরাজিত পলাতক ফ্যাসিস্ট অপশক্তির পুনর্বাসনের পথ সুগম হবে বলে তিনি মন্তব্য করেন। এ বিষয়টিকে প্রত্যেককে গুরুত্বের সাথে ভাবার এবং দেখার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, আমি মনে করি নিত্য নতুন বিষয় যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে ষড়যন্ত্রকারীরা মাথাচাড়া দেওয়ার সুযোগ পাবে। দর্শক, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা কি। আমরা পিয়ার নির্বাচন ব্যবস্থাকে সামনে নিয়ে আসছি এবং বেশ কিছু দল এটির সাথে কিন্তু একমত। গত কয়েকদিন আগে ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনায়ের যে মহাসমাবেশ ছিল সোহরাওয়ার্দী উদ্যানের, সেখানে কিন্তু পিয়ার ব্যবস্থায় বা পিয়ার পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থার জন্য দাবি জানিয়েছিলেন। সেখানে বিভিন্ন দল একাত্মতা প্রকাশ করেছেন। আজকের এই আলোচনায় তারেক রহমান বললেন তিনি বিপদ দেখছেন পিয়ার ব্যবস্থায়। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন অথবা অনেকেই জানে না পিয়ার ব্যবস্থা নির্বাচন ব্যবস্থাটা কি। অর্থাৎ এখানে সমন্বিতভাবে একটি ভোট হবে, কেউ এককভাবে সেই ভোটের অধিকার পাবেন না। কারণ সংসদীয় আসন এখন 300টি, এটির আলাদা আলাদা ভোট হয়, কিন্তু এখন পিয়ার ব্যবস্থায় তারা সমন্বিতভাবে নির্বাচন ব্যবস্থাটাকে সাজানোর কথা বলেছেন। এখানে সব দল অংশগ্রহণ করবেন এবং সব দলের ভোট একসাথে গণনা হবে। এখন বিএনপি যদি 50% ভোট পায়, তাহলে বিএনপির আসন একটা ধরা যাক 150টি আসন পাবেন। এরপরে বাংলাদেশ জামাতে ইসলামী যদি 30% ভোট পায়, তাহলে তার আসন 70টা বা 50টা হলো। এরপরে গণ অধিকার কত পার্সেন্ট পেল, 10% পেল, তাদের আসন সংখ্যা 20টি। এইভাবে সবাই কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারবে, সব দলের অংশগ্রহণ কিন্তু এখানে থাকবে। এখানে কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা কেউ পাবে না। তাহলে কি, একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার কারণেই কিন্তু বিগত দিনে ফ্যাসিজম তৈরি হয়েছে, স্বৈরাচার তৈরি হয়েছে। বিগত সরকার কিন্তু এককভাবে সব সিদ্ধান্ত নিত, এককভাবে সব সিদ্ধান্ত তিনি বহাল রাখতেন, কারণ সে
একক সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে কিন্তু সংসদ গঠন করতেন, তার ক্ষমতা কক্ষিগত করে রাখতেন। তাতে হতো কি, যে এক দল 230 থেকে 50 বা 80টা আসন পেত, বাকি দলগুলো মিলে 300টির মধ্যে বাকি দলগুলো হয়তো 10টা 15টা 20টা পেত। তাহলে দলের শক্তি বা ক্ষমতা সক্ষমতা কোথায় যেত? সেই বড় দলের উপরে। কিন্তু এই পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কিন্তু ছোট দলগুলো এই অংশগ্রহণ করতে পারবে এবং তাদের দলের পার্টিসিপেন্ট থাকবে। তাহলে 300 আসনের মধ্যে সব দলের যখন অংশগ্রহণ করতে পারবে, তখন এই বড় দলগুলো কিন্তু মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না, বড় শাসন কর্তৃত্ব এখানে ক্ষমতা দেখাতে পারবে না, ছোট দলেরগুলোর কিন্তু মতামত এখানে নিতে পারবে। তাহলে দেশের জন্য কোটা মঙ্গলজনক। আমি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দেশকে একটা জায়গায় একক সিদ্ধান্তে নিয়ে যাব, সেটা ভালো, নাকি সব দলের অংশগ্রহণে একটি ঐক্যমত সরকার তৈরি হবে, সেটা ভালো? বিএনপি কিন্তু এটা কোনোভাবেই চাচ্ছে না। দর্শক, নিশ্চয় আপনারা ক্লিয়ার হয়েছেন পিআর পদ্ধতি নির্বাচনটা কি আসলে। পিআর পদ্ধতি নির্বাচনের মাধ্যমে যদি সরকার গঠন করা যায়, দেশ পরিচালনা করা যায়, তাহলে ফ্যাসিজম তৈরি হবে না, এককভাবে কেউ ক্ষমতায় যেতে পারবে না, সব দলের অংশগ্রহণে একটি জাতীয় সরকার প্রতিষ্ঠিত হবে। অথবা এই জাতীয় সরকারের কথা কিন্তু বিএনপি বলছে যে আমরা ক্ষমতায় গেলে জাতীয় সরকার প্রতিষ্ঠা করব। যদি আপনারা তাই বলে থাকেন, আপনাদের 31 দফার মধ্যে সংস্কারের মধ্যে যদি এটা থেকেই থাকে, তাহলে পিআর পদ্ধতি নির্বাচন করলে আপনাদের সমস্যা কোথায়? সব দলের অংশগ্রহণ তো এখানে নিশ্চিত হবে, তাহলে আপনাদের সমস্যাটা কোথায়? আপনারা এইটা চাচ্ছেন না, কিন্তু আপনারা নির্বাচন চাচ্ছেন, আবার এটা মুখে বলছেন যে আপনারা সব দলের অংশগ্রহণে একটি সরকার গঠন করবেন। তাহলে আপনাদের মনের মধ্যে কি আছে, ভেতরে ভেতরে কি আছে, এটি বোঝাই যায় ভেতরে ভেতরে একটু দুষ্টমি আপনাদের নিশ্চয়ই তৈরি আছে। না হলে যদি আপনারা মুখেই বলে থাকেন যে আমরা সব দলের অংশগ্রহণ চাই, জাতীয় সরকার চাই, তাহলে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে আপনাদের ক্ষতিটা কোথায়? আমরা যতটুকু বুঝি, যতটুকু জানি, ক্ষুদ্র জ্ঞানে যেটুকু মনে হয়েছে, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে বাংলাদেশ একটা সঠিক পথে যাবে, ফ্যাসিজম তৈরি হবে না, সব দলের অংশগ্রহণ নিশ্চিত হবে। যেখানে গতকালকে একটি দল, জন্ম নেওয়া একটি দল, একটি বা দুটি 3টে আসনের একটি অংশীদারিত্ব এই সংসদে পাবে, বড় দলের অংশগ্রহণ যেমন থাকবে, ছোট দলের অংশগ্রহণও কিন্তু সেখানে থাকবে। তাহলে আমি তো সমস্যা দেখছি না, আপনারা এটা বিপদ দেখছেন। পিআর পদ্ধতির নির্বাচনকে বিএনপি একটা বিপদ দেখছে। আমার তো মনে হয় বিএনপি নিজেই একটা বিপদ, বিএনপি নিজেই একটা মুদ্রার এপিঠ আর ওপিঠ আওয়ামী লীগে। কথাটি কিন্তু আজকে বলেছে, আজকে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার খুলনাতে কিন্তু একটা আলোচনা সভায় তিনি বলেছেন যে মুদ্রার এপিঠ আর ওপিঠ বিএনপি আর আওয়ামী লীগ। আমরাও সেটাই তো বুঝতে পারছি যে বিএনপি ঐক্যমতে পৌঁছাতে পারছে না, বিএনপি পরপর দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। তাহলে আপনারা কি জানেন প্রধানমন্ত্রী আপনারাই হবেন? সেই ঐক্যমতে কিন্তু আপনারা পৌঁছাতে পারছেন না। কেন পৌঁছাতে পারছেন না? দেশের স্বার্থে আপনারা ঐক্যমতে কেন পৌঁছাতে পারছেন না? আবার সেই ঐক্যমত কমিশনের বৈঠককে আপনারা বিভিন্নভাবে কলুষিত করার চেষ্টা করছেন, বিতর্কিত করার চেষ্টা করছেন। আপনারা বলছেন সেখানে খাওয়া দাওয়া বেশি হচ্ছে। আর বাবা, একটা বৈঠকে বসলে তো খাওয়া দাওয়া হতেই পারে, সেটা বিতর্ক করার কি আছে? সেই বৈঠকে তো আপনারাও অংশগ্রহণ করছেন। তাহলে কি আপনারা চাচ্ছেন না সরাসরি আপনার নির্বাচন হয়ে যাক, সরাসরি আপনারা দখলে চলে আসেন? আপনাদেরকে তো আমরা 11 মাস দেখলাম, শুনলাম, বুঝলাম, আপনারা কি করলেন? চাঁদাবাজির রাজত্ব তৈরি করলেন, দখলদারি রাজত্ব তৈরি করলেন। আমরা তো সেটা দেখেছি। আপনারা নির্বাচনে গিয়ে, ক্ষমতায় গিয়ে আপনারা কি করতে পারেন? বিগত দিনেও তো আপনাদের ক্ষমতাকে আমরা দেখেছি, 1991 সালের ক্ষমতাকে দেখেছি, আমরা 2001-এর নির্বাচনের পর আপনাদের এই 5 বছরের শাসন দেখেছি। কি হয়েছে আমরা দেখিনি? জনগণ তো দেখেছে, জনগণ তো সেই কথাগুলো ভুলে যায়নি। আপনারা কি করেছেন, কি উন্নতি করেছেন? আমরা যতই আওয়ামী লীগকে দোষ দেই না কেন, আওয়ামী লীগের মধ্যে অনেক সমস্যা আছে, তারা একটা ফেয়ার ক্রেডিবল ইলেকশন তারা দেয়নি, এককভাবে রাজত্ব করেছে। কিন্তু কিছু কিছু গুণ তো আমাদের মানতে হবে, যে শেখ হাসিনা সরকারের এই দেশ উন্নয়নে কিছু কিছু, যেমন আমরা মেট্রো রেল দেখছি, মেগা প্রকল্প, এখানে যে আমরা সুবিধা পাচ্ছি, যে সুবিধা অফিসগামী মানুষগুলো পাচ্ছে, এটা তো অস্বীকার করার কিছু নেই। যে এরকম একটা বড় প্রজেক্ট বাংলাদেশে হয়েছে, আমরা সুবিধা ভোগ করছি, এরকম একটা প্রজেক্ট করেছি, আমরা পদ্মা সেতু করেছি,
দক্ষিণবঙ্গের মানুষ যে সুবিধাগুলো পাচ্ছে, যেখানে লঞ্চে যাতায়াত করতে তাদের 24 ঘন্টা 48 ঘন্টা চলে যেত, সেই কষ্ট থেকে বেরিয়ে এসে তারা 3-4 ঘন্টার মধ্যে এখন বরিশাল পৌঁছাতে পারে, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় যেতে পারে। তাই এরকম একটা কাজ করেছে। তারা অনেক দুর্নীতি করেছে, তাদের অনেক সমস্যা আছে, কিন্তু ভাই কিছু কিছু জায়গাতে আওয়ামী লীগকে স্বীকার করতে হবে যে শেখ হাসিনা তেরামি করে হোক, ঘাট তেরামি করে হোক, বাংলাদেশে কিছু কিছু জায়গায় প্রতিষ্ঠিত করেছে, কিছু কিছু জায়গা উন্নয়নের ছোঁয়া তিনি দেখিয়েছেন। আপনাদের বিএনপির কথা বলছি, বিএনপি আপনারা এই ধরনের কি করেছেন 91 থেকে 96, 2001 থেকে 2006 পর্যন্ত আপনারা কি করেছেন? বাংলাদেশের উন্নয়নে বড় এই ধরনের কি প্রজেক্ট করেছে আপনারা বলুন, কি করেছেন? সেগুলো তো আমরা ভুলে যাইনি। বাংলাদেশের খাম্বা, বিদ্যুতের খাম্বা দেখেছি, বিদ্যুতের খুঁটি দেখেছি, আমরা মনে নেই? বিদ্যুতের পরিবর্তে আমরা সারা বাংলাদেশ খাম্বা দেখেছি। এই কথা তো বাংলাদেশের মানুষ ভুলে যায়নি। এই কথাগুলো আপনাদেরকে মনে রাখতে হবে। আপনারা এখন বলছেন বাংলাদেশের মানুষের মনে কিন্তু সেই খাম্বার কথা এখনও গেঁথে আছে, হয়তো মুখ ফসকে বা তারা সামনে আনতে পারছেন না, কিন্তু তারা কিন্তু ভুলে যায়নি, অন্তরে আছে। আপনারা এই কারণেই এই পিআর পদ্ধতির নির্বাচনকে পছন্দ করছেন না। আপনারা আগের সেই নির্বাচন, আগের সেই কাঠামোর ভিত্তিতে আপনারা নির্বাচন চাচ্ছেন, ক্ষমতা দিতে চাচ্ছেন। আপনারা নির্বাহী বিভাগকে আলাদা করতে চাচ্ছেন না। আপনাদের যে প্রতিষ্ঠানগুলো আছে, দুর্নীতি দমন ব্যুরো, নির্বাচন কমিশন, পিএসসির মতো যে প্রতিষ্ঠানগুলো আছে, এখানের যে পদ, যে চেয়ারম্যানকে এখানে পদে অধিষ্ঠিত করা হবে, এটার যে পদ্ধতি আছে, বিগত দিনে বিগত সরকার যেভাবে যে পদ্ধতিতে বসানোর চেষ্টা করেছেন বা বসিয়েছেন, আপনারা তো সেই পদ্ধতিতেই যেতে চাচ্ছেন, একমত হতে পারছেন না। তাহলে বাংলাদেশকে কোথায় আপনারা ভালোবাসলেন আমি বলুন? আপনারাই বলুন যে বাংলাদেশকে কোথায় আপনারা ভালোবাসতে চাচ্ছেন? আপনারা সব জায়গাতেই নিজেদেরকে ক্ষমতাকে কুক্ষিগত করতে চাচ্ছেন। বিগত সরকার যেভাবে চাচ্ছে সেই পথেই আপনারা হাঁটছেন। এই জন্য কিন্তু মিয়া গোলাম পারোয়ার, জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল বলেছেন, মুদ্রার এপিঠ আর ওপিঠ বিএনপি আর আওয়ামী লীগ। তিনি কিন্তু আরও একটি কথা বলেছেন, একই গাছের দুটি ফুল বা দুটি দিক, একটি হচ্ছে বিএনপি আর একটা আওয়ামী লীগ। একটি গাছের দুটো দিক, একটা বিএনপি আর একটা আওয়ামী লীগ, একই জিনিস। কোন দিকে যাবে বাংলাদেশ, কোন দিকে যাবে বাংলাদেশের জনগণ? দর্শক, কথা হবে, দেখা হবে নিশ্চয়ই আগামী আলোচনায়।